আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বরাবরের মতো আজকে এসএসসি অ্যান্ড দাখিল 2026 আমি কিন্তু মাদ্রাসা বোর্ডকে উদ্দেশ্য করেও ভিডিও রেকর্ড করি। অ্যান্ড যারা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট আর এরকম বিভিন্ন বোর্ডের যারা আছেন সকল বোর্ডের উদ্দেশ্য করেই আমি ক্লাসগুলো দিয়ে থাকি। আজকে আসলে সম্মিলিত বোর্ড, সকল বোর্ড মিলে হচ্ছে আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আপনাদের এই বইটা। এই বইটা আপনাদের সকলের কাছেই আশা করি আছে। যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা যে বোর্ডেরই হন, এমনকি যারা হচ্ছে ভোকেশনালের আছেন আপনাদেরও কিন্তু এই বইটা আছে। এবং এই বইটার 11 নম্বর অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম। এই জীবাশ্মর অধ্যায়টা আপনারা অনেকেই ভয় পান। এটা আমরা অনেকে অনেক নাম দেই। এটার নাম দিই আমরা অনেকে হচ্ছে জৈব যৌগ, অনেকজনে আমরা এটার ইংরেজি নামটা বলি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন। এরকম আমরা বিভিন্ন নাম আমরা বলি। তো এই অধ্যায়টা যদি আমি বলি যে হাতে গুনে 100 জন স্টুডেন্টের মধ্যে আপনারা 99 জন স্টুডেন্ট এই অধ্যায়টা দেখে ভয় পান, করতে চান না। কিন্তু মনে রাখেন যে এই অধ্যায়টা থেকে আপনাদের সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসবে। আপনি শিওর থাকেন, আপনার তো 6টা অধ্যায় সিলেবাসে আছে। অন্য কোনো অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাক বা না থাক, এমনও হতে পারে যে আপনার 3 নম্বর অধ্যায়, 4, 5, 6, 7 and 11 এই অধ্যায় থেকে আপনার প্রত্যেক অধ্যায় থেকে একটা করে থাকবে, মানে হচ্ছে 5টা। আর এই একটা অধ্যায় থেকে থাকবে হচ্ছে আপনার 3টা। মানে সৃজনশীলের ক্ষেত্রে মনে হয় এখন একটু অন্যরকম করা হয়েছে। তো এরকম আমি বুঝাতে চাচ্ছি, এগুলোর তুলনায় এখানে বেশি থাকবে। এখন কয়টা থাকে? এখনো মনে হয় 4টা অ্যান্সার করতে হয় সৃজনশীল। 4টে অ্যান্সার করতে হলে মনে হয় 6টা থাকবে। 6টা থাকলে আপনি এটা মনে করেন না যে হচ্ছে তাহলে সব অধ্যায় থেকে একটা করে থাকবে। আপনার এমন করতে পারে যে হচ্ছে 3 নম্বর অধ্যায় আর 5 নম্বর অধ্যায় মিলে আপনাকে একটা দিতে পারে। সেক্ষেত্রে আপনার এই কয়েকটা অধ্যায় মিলে আপনার 4টা, আর এই অধ্যায়টা থেকে আপনার মনে করেন যে 2টা থাকতে পারে। মানে 6টা সৃজনশীল যদি এরকম থাকে, আমাদের মানবন্টন তো মনে হয় আমি এটাই দেখলাম যে সর্বমোট 6টা সৃজনশীল থাকবে, যে কোনো 4টা দিতে হবে। তো শিওর থাকেন যে এই অধ্যায় থেকে আপনার সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন হবে। এবং এমসিকিউ এই অধ্যায় থেকে মিনিমাম মিনিমাম 5 থেকে 7টা এমসিকিউ থাকবে। 5 থেকে 7টা এমসিকিউ থাকবে এই একটা অধ্যায় থেকে। তো এই অধ্যায়টা আমি খুব মনোযোগ সহকারে আপনারা বোঝার চেষ্টা করবেন, এন্ড আমি খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব। এই সম্পূর্ণ অধ্যায়টা আমি 5টা ক্লাস নিব। এই সম্পূর্ণ জৈব যৌগের উপর আমি এমসিকিউ, সৃজনশীল সকল কিছু মিলিয়ে 5টা ক্লাস নিব। এই 5টা ক্লাস আমি যে কয়টা টাইম আপনাদেরকে বোঝাবো, যা যা পড়তে বলবো, আর যে নোটটা আপনাদের সাথে আমি শেয়ার করব, এই নোটটা যদি আপনারা কভার করতে পারেন, অর্থাৎ এ টু জেড যদি পড়তে পারেন, মুখস্থ করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি যে কোনো প্রকার এমসিকিউ আসুক, যে কোনো প্রকার সৃজনশীল আসুক, আপনি এই অধ্যায় থেকে যে 2টা সৃজনশীল আসবে, 5 থেকে 7টা এমসিকিউ আসবে, এন্ড ধরেন যে দুইটা ছোট প্রশ্ন আসবে। 2টা ছোট প্রশ্ন যদি আপনাদের থাকে, ওই 2টা ছোট প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। তো কিভাবে আপনারা এত কঠিন একটা অধ্যায় আপনারা সহজে পারবেন? তো আসেন আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা শুরু করি। এই অধ্যায়টা যেমন সব থেকে কঠিন, তো সব থেকেও গুরুত্বপূর্ণ। এর থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় রসায়নে নেই। তো এই রসায়নের এই 11 নম্বর অধ্যায়টা পারার জন্য আমাদের যে যে জিনিসগুলা শুরু থেকেই
জানতে হবে। আমরা আমরা হচ্ছে আগে নামকরণটা শিখব। নামকরণটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটা ছক দেওয়া আছে, আপনাদের ছকটা যদি আমি একটু বোর্ডে ওঠানোর ট্রাই করি, তাহলে আপনারা অবশ্যই এই ছকটা বুঝতে পারবেন আমি কোন ছকের কথা বলছি। যাদের হচ্ছে বোর্ড বই আছে আপনারা একদম খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী, যেমন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আপনার কি কি লেখা আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি কি বললাম? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড আর হচ্ছে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তো বোঝার চেষ্টা করেন এই ছকটা, তাহলে এগুলার সাধারণ সংকেত। তাহলে সাধারণ সংকেত, সাধারণ সংকেত যেমন অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি শিখবো? CnH2n+2, CnH2n+2। অ্যালকিন CnH2n, CnH2n এটা হবে CnH2n-2 আর এটা হচ্ছে CnH2n+1। এগুলা CnH2n+1, এটা এই তিনটার ক্ষেত্রে আমরা আগে লিখবো। তো আজকের ক্লাসটা এই জৈব যৌগটা মানে এই অধ্যায়টার জন্য একদম বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে করবেন। আপনি একটা ম্যাথের কথা বলি, ম্যাথে যদি আপনাদের একটা অধ্যায় আপনি পড়বেন, ওই অধ্যায়ে যে কি কি বেসিক জিনিসগুলো আছে, কি কি সূত্র আছে, কি কি বেসিক কিছু কথাবার্তা এরকম থাকে কিছু কিছু অধ্যায়ের উপর, যে এই বেসিক কথাগুলো, যেমন বীজগণিতের ক্ষেত্রে যেমন রুট স্কোয়ার কাটা যায়, রুট স্কোয়ার এরকম থাকলে এটা এটা কাটা যায় শুধু 5 থাকবে, এন্ড এক পাশে মাইনাস থাকলে আরেক পাশে যায় সেটা প্লাস হয়ে যায়, এক পাশে মাইনাস থাকলে আরেক পাশে গিয়ে প্লাস হয়ে যায়। তো এরকম বেসিক কথাবার্তা যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আপনি বীজগণিত পারবেন বা সমীকরণ সমাধান করতে পারবেন। তো এরকম বিষয়গুলা কিন্তু শুধু ম্যাথের ক্ষেত্রেই না, জৈব যৌগের ক্ষেত্রেও আমার এই অধ্যায়ের যে বেসিক গুলো আছে এই বেসিক গুলোই আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি না, যার কারণে আমরা হচ্ছে এই অধ্যায়টা অনেক ভয় পাই এবং আমরা অ্যান্সার করতে চাই না। তো এগুলোর সাথে আমাদের কি করতে হবে? OH, CHO, এটার সাথে হচ্ছে OH, এটা হচ্ছে CHO আর এটা হচ্ছে COOH। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। and অ্যালকেন মানে শেষের একটা কথা মনে রাখবেন, যেমন অ্যালকেন মানে কি এন আসছে এখানে, এন কথাটা আপনি মনে রাখতে পারেন। অ্যালকিন তার মানে কি আসলো? ইন, ইন আসছে, কিন্তু শেষের এই পয়েন্টগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। অ্যালকাইন মানে কি আসলো? আইন, এই আইন কথাটা আপনারা মনে রাখবেন। যারা 26 ব্যাচ আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি ক্লাসটা নিতেছি। আজকে আমি ক্লাস নিব হচ্ছে 50 মিনিট ক্লাস নিব। অ্যালকোহল এটা কি? এটা হচ্ছে আমরা আনল দিয়ে মনে রাখবো, আনল।
এন্ড হচ্ছে আমরা এটা নেল দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে নেল। আর এটা তো আমাদের অ্যাসিড, মানে ওয়াইক অ্যাসিড, ওয়াইক অ্যাসিড আমরা এটা অ্যাড করব। এইটা করার পর আমরা নামকরণটা কিভাবে করি সেটা একটু দেখেন। আমরা ছোটকালে 1 2 3 4 এগুলা পড়ছি। তো 1 2 3 4 5 6 7 8 এগুলা হচ্ছে গণিতের ক্ষেত্রে। এগুলো আমরা আবার ইংরেজিতে এগুলা পড়ছি 1 2 3 4 5 6 7 8 9 10। তো রসায়ন যে একটা বিজ্ঞান সাবজেক্ট, এই বিজ্ঞানে 1 2 হচ্ছে আবার অন্য আরেকটা। আমরা গণিতে শিখছি কি 1 2 3 4 অথবা 1 2 3 4 এরকম শিখছি। কিন্তু রসায়নে আবার 1 2 হচ্ছে অন্য রকমের। রসায়নে আবার 1 থেকে ইনফিনিটি পর্যন্ত না, রসায়নে আছে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। রসায়নে আছে কি 1 থেকে 10 পর্যন্ত। সেটা কি? তো 1 যদি আমি বলি যে 1 1 মানে হচ্ছে মিথ, এটা আপনি মনে রাখবেন, মিথ। এটাও আপনাদের একটা শখের মধ্যে হয়তো আছে, এই জিনিসটা আপনারা মুখস্থ করবেন। সেটা হচ্ছে এটা আমি যে টেবিলটা দেখাইতেছি, এটা হচ্ছে আপনার সর্বপ্রথম টেবিল। এটা আপনার রসায়ন বইয়ের যে 11 নম্বর অধ্যায়টা, এই অধ্যায়ের সর্বপ্রথম টেবিল হচ্ছে আপনার এইটা। আর দ্বিতীয় টেবিল হচ্ছে এই যে এটা যেটা এখন বলতেছি। 1 থাকলে ওটাকে বলবেন মিথ, মানে একটা জায়গায় এন এর মান আপনি এখানে যদি কোনোটার মধ্যে 1 ইউজ করেন, এখানে প্রথমে 1 ইউজ করলে সেগুলো হবে মিথ, 2 ইউজ করলে হবে ইথ। তো এরকম সেটা হচ্ছে আমাদের মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ, অক্ট, নন, ড্যাক। আবার বলি শুনেন, মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ, অক্ট, নন, ড্যাক। এটা আপনারা মুখস্থ করবেন। তো এই রসায়নের যে ব্যাপারটা, যে মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ, অক্ট, নন, ড্যাক, এটা আপনারা মুখস্থ করলে কি হবে সেটা দেখেন। তাহলে 6 এর জন্য আপনার কি হইতাছে হেক্স, 6 এর জন্য কিন্তু আমাদের হেক্স আসছে। এখন আর অ্যালকিনের জন্য আসছে ইন, অ্যালকিন। তাহলে আমি অ্যালকিন বলতে CnH2n কে বোঝায়। আমি এটার মধ্যে আমি n এর মান 6 ইউজ করলাম, তাহলে এখানে যদি 6 হয় এইচ এর নিচে কত হবে দ্বিগুণ, যেহেতু তাহলে 12 হবে, মানে C6H12, C6H12 এরকম কিন্তু হয়। তাহলে এটার নাম কি হবে? এই যৌগটার নাম, যেহেতু আমি এখানে 6 ইউজ করছি এই কারণে আসবে হেক্স, আর যেহেতু আমি অ্যালকিনের মধ্যে ইউজ করছি এর কারণে হবে ইন। তাহলে হেক্স ইন মিলে কি হয়ে গেল হেক্সিন। তাহলে নাম কি হয়ে গেছে আমাদের হেক্সিন। তাহলে এই যৌগটার নাম কি আমাদের হেক্সিন। আরো কয়েকটা উদাহরণ দিয়ে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। এবার আমাদের অক্ট, অক্ট বলতে কি বোঝায়? 8 কে বোঝায়। অক্ট বলতে কাকে বোঝাইছে? 8। তো 8 বলতে যদি অক্ট বোঝায়, এই অক্ট হচ্ছে আমি আইনের মধ্যে ইউজ করব। তাহলে C8 এইচ 8 দুগুণে 16 থেকে 2 বাদ দিলে হয় 14। তাহলে এটা আমি কার মধ্যে ইউজ করছি? আইনের মধ্যে। তার মানে তাহলে যেহেতু 8 ইউজ করছি, 8 এর জন্য হবে অক্ট। অক্ট, অক্ট স্বর ও কয়টয়, অক্ট। অক্ট বুঝছেন? তো অক্ট, আর এটা আমি যেহেতু অ্যালকাইনের মধ্যে ইউজ করছি এই কারণে আইন। তাহলে অক্ট আইন মানে অক্টাইন, এটার নাম হয়ে যাবে আমাদের অক্টাইন। এবার বলেন তো আমরা যে অকটেন ব্যবহার করি না, অকটেন, পেট্রোল, ডিজেল, অকটেন, এই অকটেনের সংকেত আমার কি হবে? অকটেন, এন থেকে আসছে।
এন, তাহলে কোনটা আমাদের হচ্ছে এটা থেকে আসবে, মানে অ্যালকেন। অ্যালকেনের এখানে হচ্ছে আমরা আহ, আমরা 8 ইউজ করব, অর্থাৎ C8H 16 আর 2 হচ্ছে 18, C8H18, C8H18, এটা কার সংকেত? এটা হচ্ছে অক্টেনের সংকেত। এটা কার সংকেত? অক্টেনের সংকেত। তো আপনাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে অক্টেনের সংকেত কি, C8H18। তাহলে আপনারা কিন্তু অবশ্যই এখানে কত বসাইতেছেন এন এর মান সেটা দিবেন, এরপর হচ্ছে আপনি কোন মানে কার সাধারণ সংকেতে বসাইতেছেন তার জন্য শেষে কি আসতে পারে সেটা নিবেন। দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের কি হবে, একটা নাম তৈরি হবে, সেটাই হবে এই যৌগটার নাম। তাহলে এই জৈব যৌগের যে এই নামকরণটা, সেই নামকরণটা কিন্তু আমরা শিখলাম। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করি। আমি যেহেতু 5টা ক্লাস নিব এই অধ্যায়ের উপরে, তো একটু বেশি পড়ানোর ট্রাই করব। 3টা বা 4টা ক্লাসের মাধ্যমে হচ্ছে আমি যদি থিওরি এন্ড সকল বেসিক আমি শেষ করি, আর একটা ক্লাসে বা আর 2টা ক্লাসে আমরা কি করতে পারবো, কিছু এমসিকিউ এন্ড কিছু সৃজনশীল আমি সলভ করি আপনাদেরকে দেখাইতে পারবো। সব মিলিয়ে আমাদের খুব উপকার আসবে। তো প্রথম কাজটা হচ্ছে আপনার এই 2টা ছক সম্পর্কে খুব সুন্দর একটা আইডিয়া নেয়া। সুন্দর একটা আইডিয়া নেওয়ার পর আমরা সরাসরি দেখেন কোথায় চলে যাই, আমরা কিছুক্ষণ রিডিং পড়ব। একদম অধ্যায়ের শুরু থেকে আমরা রিডিং পড়ব। প্রথমে হচ্ছে বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীদের মরাদেহের ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। তাহলে দেখেন এই অধ্যায়ের নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই জ্বালানি কি সেটা আমরা কিন্তু পরবর্তীতে জানবো। প্রথম হচ্ছে জীবাশ্ম, একটা প্রাণী বা এখানে কি কি বলছে আমাদের, উদ্ভিদ, মানে প্রাচীনকালে 50-60 বছর, 100 বছর বা 200 বছর, 500 বছর আগে কি হয়েছে, একটা কিছু মারা গেছে, একটা প্রাণী মারা গেছে বা একটা উদ্ভিদ মারা গেছে। মারা যাওয়ার পর ওটা মাটির নিচে চাপা পড়ে আছে। মাটির নিচে থাকতে 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 বেশ অনেক বছর পর ওইখান থেকে যে জিনিসটা আমরা পাবো ওইটাই হচ্ছে আমাদের জীবাশ্ম। জীবাশ্ম জিনিসটা কি, মানে বহু প্রাচীন কালে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ, প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। জীবাশ্ম কোনগুলো? জীবাশ্ম হচ্ছে দেখেন কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। তাহলে জীবাশ্ম কোনগুলা? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। আমার সাথে সাথে পড়বেন, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। তাহলে কি বুঝলেন? তার মানে হচ্ছে একটা উদ্ভিদ বা প্রাণী যখন মাটির নিচে চাপা পড়ে থাকে, এই চাপা পড়ে থাকতে থাকতে ওই মানুষের ওই দেহটা থেকে বা উদ্ভিদের দেহ থেকে সাধারণত কয়লাটা উৎপন্ন হয়। ওই পেট্রোলিয়াম বা আমাদের প্রাকৃতিক ভাবে যে গ্যাসগুলো ব্যবহার করি, প্রাকৃতিক গ্যাস মিথেন, প্রাকৃতিক গ্যাস হিসেবে আমরা কি ব্যবহার করি? মিথেন। এই মিথেন কোথায় থেকে আসে, মিথেন কিভাবে তৈরি হয় সেটা আমরা কিন্তু জানতে পারলাম। প্রাকৃতিক গ্যাস কোনটা? প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন। এই মিথেন কিভাবে তৈরি হয়? বেশ কিছু বছর আগে যারা মারা গেছে, তারা মাটির নিচে চাপা পড়ে আছে, তাদের দেহ থেকে হচ্ছে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তো আসেন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো মাটির নিচে জীবাশ্ম শত শত মিলিয়ন বছর ধরে পরিবর্তিত হয়ে আছে। তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি বলে। আচ্ছা, আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি, জ্বালানি হিসাবে জীবাশ্ম, ওগুলো হচ্ছে জীবাশ্ম। এই জীবাশ্মগুলোর মধ্যে যেগুলো আমরা জ্বালানি হিসাবে জ্বালানোর জন্য যেগুলো ব্যবহার করি বা আমরা যেগুলো ব্যবহার করে থাকি সাধারণত ওইগুলাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো প্রাকৃতিক গ্যাস
আপনারা কিছু জিনিস রিডিং পড়বেন। আমি যে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, এটা থেকে আপনাদেরকে আমি একটু আলোচনা করি। প্রত্যেকটা আমার হচ্ছে সামারি করা, আমার এই সম্পূর্ণ অধ্যায়টি করা, সামারি করা। যারা হচ্ছে নোটটা নিবেন, যারা নোটটা নেবেন, আমি এর আগেও একদিন বলছি যে এই অধ্যায়টা আমার নোট করা আছে সম্পূর্ণ। যারা নিতে চান তারা কমেন্ট বক্সে চায়েন না, কমেন্ট বক্সে এর আগে একজনের চাইছেন, আমি কিন্তু দিই নাই, কমেন্ট বক্সে দেওয়া যাবে না। আপনারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, হোয়াটসঅ্যাপে, ইমো অথবা ফেসবুক আপনারা নক করবেন আমাকে। এই সম্পূর্ণ অধ্যায় যে সামারিটা, এই সামারি আপনাদেরকে আমি দিয়ে দিব। ওইটা পড়লে আপনাদের এমসিকিউ কভার হয়ে যাবে, সৃজনশীল কভার হয়ে যাবে, সকল কিছু কভার হয়ে যাবে। তো ক্লাস কতক্ষণ হয়েছে? কেবলমাত্র 20 মিনিট, আরো 30 মিনিট আছে। তাহলে প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপাদানের অনুপাত এবং প্রাকৃতিক উৎসের ভিত্তিতে ভিন্ন হয়ে থাকে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। দেখেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান যে মিথেন, এটা কিন্তু আপনাদেরকে আমি কতক্ষণ আগেই বলছি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি হয়ে থাকে? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। এই জিনিসটা আমরা মনে রাখবো। অর্থাৎ আমাদের প্রাকৃতিক গ্যাসের সবথেকে বেশি পরিমাণে মিথেন থাকে। এছাড়া প্রাকৃতিক গ্যাসে আমাদের আরো অনেক কিছু থাকে। প্রাকৃতিক গ্যাসে আমাদের থাকে হচ্ছে ইথেন থাকে, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন এবং প্যান্টেন থাকে। তাহলে এই 6টা জিনিসের সংকেত আমরা শিখি। প্রথমে আসেন মিথেন। মিথেন এটা কোথা থেকে আসছে? মিথ, আমরা সন্ধি বিচ্ছেদ করছি না? বলেন তো, আমরা বাংলা দ্বিতীয়তে আমরা সন্ধি বিচ্ছেদ করছি না? তো আমাদের যদি একটা নাম দিয়ে বলি এটাকে এটার সংকেত লিখো, তাহলে আমরা কি করব? এটার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করব। তো মিথেনকে লেখা যায় মিথ যোগ এন, মিথ যোগ এন লেখা যায়। এন কোথায় থেকে আসে? অ্যালকেন থেকে আসে। তাহলে মানে অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। এবং এখানে এন এর মান কত ইউজ করব সেটা বলে দিচ্ছে হচ্ছে এটা মিথ। মিথ মানে কত? 1 1 বসান, সি নিচে 1 দেওয়ার প্রয়োজন নাই, এর 2 কে 2 আর 2 যোগ করলে হয় 4। এ হচ্ছে আমার মিথেনের সংকেত CH4। CH4 সংকেতটা কিভাবে লিখলাম বুঝতে পারছেন? আর 2 একটা লিখি তাহলেই বুঝতে পারবেন। যদিও আপনারা এটা মুখস্থ জানেন, সবাই কিন্তু এটা মুখস্থ জানেন যে মিথেনের সংকেত হচ্ছে CH4, বাট এটা কিভাবে আসলো সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু কৌশলী দেখানোর ট্রাই করলাম। আর 2 একটা দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তাহলে যেমন হচ্ছে আমাদের ইথেন, ইথেন তাহলে কি লিখবো আমরা? ইথ যোগ এন, ইথ যোগ এন, ইথেন। ইথেন কি বাংলায় আমরা কি লিখবো? ইথ যোগ এন। তো ইথেন, তাহলে প্রথমে হচ্ছে আমাদের মিথেন, তারপরে লিখতেছি ইথেন। আচ্ছা, ইথেন কে লেখা যায় ইথ যোগ এন। এন, এন কোথা থেকে আসে? অ্যালকেন থেকে। অ্যালকেন থেকে যেহেতু আসে, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেতটা আমরা লিখে ফেলি। অ্যালকেন থেকে আসে। পরেরটা কোথা থেকে আসে? অ্যালকেন থেকে। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। তো লিখে ফেলি CnH2n+2। এবার এখানে n এর মান কত বসাবো সেটা বলেছে ইথ। ইথ মানে কত? ইথ মানে হচ্ছে 2 কে বোঝায়, তাহলে 2 বসাবো, C2। আর এখানে 2 বসাইলে কত হয়? যদি 4 আর 2 যোগ করলে হয় 6। এটা হচ্ছে আমাদের কার সংকেত? ইথেন। ইথেন মানে হচ্ছে C2H6 আর মিথেন মানে হচ্ছে CH4। আচ্ছা, এরপর আসেন আমাদের প্রোপেন। প্রোপেন, প্রোপেন, প্রোপ যোগ এন, প্রোপ যোগ এন। প্রোপ মানে কত? মিথ ইথ প্রোপ। প্রোপ মানে 3 কে বোঝায়, তো এটা অ্যালকেন থেকে আসে। তো এটার মধ্যে আমি যদি 3 বসাই তাহলে হবে C3H, 8 মানে C3H8,
C3H8 হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বিউটেন এবং আইসোবিউটেন, মানে বিউটেনের মতোই একটা কিছু। বিউটেন, আইসো মানে বোঝায়, আইসো বলতে সমান, আইসোবিউটেন মানে বিউটেনের সমান কোন একটা কিছু, বিউটেনের সমান বা বিউটেনের মতো কোন একটা কিছু, সেটাকে বলা হয় আইসোবিউটেন। তো আমরা বিউটেন এবং প্যান্টেন এই দুইটা সম্পর্কে আমরা জানবো। বিউটেন, বিউটেন আমাদের কি হয়, বিউটেন হচ্ছে আমাদের C4H10, আর প্যান্টেন, প্যান্টেন হচ্ছে C5H12। তো এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের মধ্যে, এই পাঁচটা জিনিস থাকে। তাহলে প্রত্যেকটাই কি আমাদের অ্যালকেন থেকে আসছে না? এই পাঁচটা জিনিসই হচ্ছে আমাদের অ্যালকেন থেকে আসছে। এই অ্যালকেনের যে প্রথম পাঁচটা, 1 2 3 4 5, এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসে থাকে। সব থেকে বেশি পরিমাণে থাকে কোনটা? এইটা। সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে মিথেন। তো বলা হচ্ছে 93 থেকে 98% মিথেন, 93 থেকে 98%, মানে এত পার্সেন্ট হচ্ছে মিথেন থাকে। আর ইথেন থাকে আমাদের কত পার্সেন্ট? 0.2 থেকে 3.9, 0.2 থেকে 3.9%, এটুকু হচ্ছে আমাদের ইথেন। এরপর আমাদের লেখায় আছে এগুলো সব। এরপর হচ্ছে 0.05 থেকে 1.2, 0.05 থেকে 1.2 এত পার্সেন্ট হচ্ছে আমাদের প্রোপেন। এরপর হচ্ছে 0.1 থেকে 0.72, 0.1 থেকে 0.72 এত পার্সেন্ট হচ্ছে আমাদের বিউটেন, এন্ড হচ্ছে 1.2% প্যান্টেন, 1.2% প্যান্টেন। তাহলে কে কতটুকু কত পার্সেন্ট থাকে সেটা কিন্তু, তাহলে সব থেকে কম থাকে কোনটা বা সব থেকে বেশি থাকে কোনটা, সেটা কিন্তু আপনাদের আসতে পারে। সব থেকে বেশি দেখেন কোনটাই কিন্তু আসলে এই চারটার মধ্যে কোন একটা কি 10%-এর বেশি আছে? নাই। আর যেখানে মিথেন হচ্ছে 93 থেকে 98%, মানে প্রায় 100%-এর কাছাকাছি। তার মানে কি এটা সব থেকে বেশি পরিমাণে থাকে। এবং কোনটার সংকেত কি, কোনটার সংকেত কি সেটাও কিন্তু আমি লিখে দিচ্ছি। তো এই জিনিসগুলো আপনারা মুখস্থ করবেন, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম আমরা কি করলাম? একটা প্রাণী, মানুষ, মানে মানুষ তো একটা প্রাণী, এরপর হচ্ছে উদ্ভিদ, এগুলা যখন মারা যায়, মারা যাওয়ার পরে এগুলা মাটির নিচে চাপা পড়ে থাকতে 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 কয়েক বছর পরে এটা ধ্বংসাবশেষ যে জিনিসটা পাওয়া যায়, এটার দেহ থেকে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে জীবাশ্ম। আর যে এই জীবাশ্মগুলো, যে জীবাশ্মগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, জ্বালানি হিসাবে যে জীবাশ্মগুলো আমরা ব্যবহার করি, ওই জ্বালানিগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। তো জীবাশ্ম জ্বালানি কোনগুলো হতে পারে? কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলা হচ্ছে জীবাশ্ম এবং এগুলোকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি। আচ্ছা, তো এই প্রাকৃতিক গ্যাসে সব থেকে প্রাকৃতিক গ্যাসে কি কি থাকে? অ্যালকেনের প্রথম পাঁচটা, অ্যালকেনের প্রথম পাঁচটা, এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসে থাকে। সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে মিথেন, তার সঙ্গে হচ্ছে CH4, এটা থাকে হচ্ছে 93 থেকে 98%। এরকম করে সবগুলো আমরা মনে রাখবো। এরপর আসেন পেট্রোলিয়াম সাধারণত 300 ফুটের চেয়েও গভীর শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়াম,
যেটা আমরা পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কোথায় পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা এতক্ষণ পড়ছি না? প্রাকৃতিক গ্যাস তো আমাদের কি, এটা প্রকৃতিতে যে গ্যাসটা পাওয়া যায়, প্রকৃতিতে যে গ্যাসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এবার পেট্রোলিয়াম কি বা এটা কোথায় পাওয়া যায়? যখন আপনি একটা মাটি গর্ত খুঁড়তে 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 একদম 3000 ফুট নিচে যাবেন, কত নিচে? 3000 ফুট নিচে যখন যাবেন ওইখানে আপনি পেট্রোলিয়াম দেখতে পাবেন। তাহলে আমাদের কতটুকু গর্ত খুঁড়তে হবে? 3000 ফুট। ও এখানে আরো বেশি দিছে, 5000 ফুট দিছে। তার মানে পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার থেকেও গভীরে, 5000 ফুট বা তার থেকেও গভীরে শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে। পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। তার মানে হচ্ছে আমাদের এই পেট্রোলিয়ামের ভিতরে আমাদের আবার কি থাকতে পারে? প্রাকৃতিক গ্যাস থাকতে পারে, যা কিনা এটার যে উপরের যে স্তরটা আছে, পেট্রোলিয়ামের যে উপরের স্তরটা আছে, প্রাকৃতিক গ্যাস কি করে? এটার উপরের স্তরে চাপ প্রয়োগ করে। এগুলো আপনারা রিডিং পড়বেন। কূপ খনন করা হলে প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় অপরিবেশিত তেল বা পেট্রোলিয়াম বলে। যে পেট্রোলিয়াম খনি অর্থাৎ পেট্রোলিয়ামের খনি যেখানে পেট্রোলিয়ামটা তৈরি হয়, তো এরকম একটা জিনিস। এই অপরিশোধিত তেল অস্বচ্ছ, এতে কখনো কখনো সালফারে কিছু কিছু জৈব থাকার কারণে দুর্গন্ধ হয়। এই যে অপরিশোধিত তেল অস্বচ্ছ, এটা দুর্গন্ধ হয় কেন? এটা দুর্গন্ধ হয়, এটা আপনাকে প্রশ্ন করলো কেন হইল, কেন দুর্গন্ধ হয়? তাহলে কিন্তু আপনি এখানে আপনি এটা পড়বেন যে এখানে সালফারে কিছু যৌগ থাকে, এই যৌগগুলোর কারণে হচ্ছে গন্ধ হয়। তো এরকম জিনিসগুলা কিন্তু এখানে আপনারা রিডিং পড়লেই পেয়ে যাবেন। তো পেট্রোলিয়াম গ্যাস আসেন। পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস যেখানে থাকে, পেট্রোলিয়াম গ্যাস যেখানে থাকে এ অংশের স্ফুটনাঙ্ক 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম যে জায়গায় আছে, পেট্রোলিয়াম যেখানে আছে ওইখানকার তাপমাত্রা কতটুকু? 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এতটুকু হয়। পেট্রোলিয়াম যেখানে আছে ওইখানকার তাপমাত্রা 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখেন, এ অংশে যে হাইড্রোকার্বন গুলো থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা, মানে এইটুকু জায়গার মধ্যে যে কি থাকে হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বন সমূহ থাকে। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগটা তৈরি হয়, অর্থাৎ অর্থাৎ কার্বন সংখ্যা 1 2 3 4। আপনি অ্যালকিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিড, এগুলোর মধ্যে এগুলোর যে সাধারণ সংকেতগুলো আসছিল, এই সাধারণ সংকেতগুলোর মধ্যে আপনি এন এর মান 1 থেকে 10 পর্যন্ত যে কোনোটা বসাইতে পারেন। এখান থেকে আপনি এন এর মান 1 থেকে 10 পর্যন্ত যে কোনো কিছু আপনি বসাইতে পারেন। কিন্তু পেট্রোলিয়াম যেখানে থাকে এখানে এখানে যে হাইড্রোকার্বন গুলো থাকে, যেমন মিথেন। মিথেন কি? মিথেন একটা যৌগ, এটা একটা গ্যাস। মিথেন একটা গ্যাস, এটা একটা যৌগ। এটার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন দুইটাই আছে।
হাইড্রোজেন এবং কার্বন দুইটাই আছে না? হ্যাঁ, দুইটাই আছে। তো যে যৌগটার মধ্যে আপনার হাইড্রোজেন এবং কার্বন দুইটাই থাকবে ওইটাকে বলা হবে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগটা গঠিত হয় একে বলা হয় হাইড্রোকার্বন। তো পেট্রোলিয়াম এখানে কি বলছে, মানে পেট্রোলিয়াম যে অংশে থাকবে ওই অংশে যে হাইড্রোকার্বন গুলো থাকবে, এখানে কার্বনের এখানে কত, এটা এক, তার মানে এটা থাকতে পারবে। এখানে কার্বন কয়টা আছে? একটা আছে, এখানে এটা থাকতে পারবে। কার্বন দুইটা, তিনটা, চারটা, মানে 1 থেকে 4 পর্যন্ত। মানে কার্বন মানে এটা লেখে তাপমাত্রা, তাপমাত্রা এবং কার্বন সংখ্যা মানে পেট্রোলিয়াম যেখানে অবস্থান করবে ওখানকার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, আর কার্বন হতে পারে 1 থেকে 4টা। আপনি একটা যৌগের মধ্যে দেখবেন যেখানকার আপনার কার্বন কয়টা আছে। যদি দেখেন 1টা, 2টা, 3টা বা 4টা আছে, তার মানে পেট্রোলিয়াম যেখানে অবস্থান করে সেখানে ওই যৌগটা থাকতে পারে। এর থেকে যদি বেশি হয়, কার্বন 5টা আছে, 6টা আছে, তাহলে ওইটার যে যৌগটা, ওটার যে হাইড্রোকার্বনটা, ওটার যেখানে পেট্রোলিয়াম আছে সেখানেও থাকতে পারবে না। আচ্ছা, তো পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়ামের শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। যে গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডার ভর্তি করা হয় এবং এলপিজি নামে রান্নার কাজে ও অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম গ্যাসটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। তো এখানে চাপ প্রয়োগ করা হয়। পেট্রোলিয়াম হচ্ছে একটা পদার্থ, পেট্রোলিয়ামের শতকরা 2%। পেট্রোলিয়াম গ্যাস সম্পূর্ণ পেট্রোলিয়াম মানে সম্পূর্ণ একটা গ্যাস না, সম্পূর্ণ হচ্ছে একটা পদার্থ, সাধারণ একটা পদার্থ। এর মধ্যে 2% হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস থাকে। তো এই পেট্রোলিয়াম গ্যাসের যে অংশ তরলে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডার ভর্তি করা হয়। তো এখানে কি বলছেন, মানে এই যে এই পেট্রোলিয়াম গ্যাস আছে, এই পেট্রোলিয়াম গ্যাসের উপর চাপ প্রয়োগ করা হয়। পেট্রোলিয়ামের এই গ্যাসের উপর চাপ প্রয়োগ করে এটাকে তরলে পরিণত করা হয়। তরলে পরিণত করলে যেটা তৈরি হয় ওইটা আমরা গ্যাস সিলিন্ডার বোতলে মধ্যে ভরে ওটা আমরা রান্নার কাজে বা হচ্ছে তাপ উৎপাদনের জন্য, তাপ তৈরি করার জন্য আমরা ব্যবহার করব। এরপর আসেন আমাদের হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন। পেট্রোল যে কথা, গ্যাসোলিন সেই কথাই। পেট্রোল যে কথা, গ্যাসোলিন সেই কথাই। তো আসেন এই যে পেট্রোল, লিখি যে পেট্রোল, এই পেট্রোল যেখানে থাকবে ওইখানকার তাপমাত্রা 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে কার্বন সংখ্যা হতে পারে আমাদের কত, 5 থেকে 10। এরপর বলছে পেট্রোলিয়ামের শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। তাহলে পেট্রোলিয়াম যে পদার্থটা, এই পেট্রোলিয়াম, আচ্ছা পেট্রোলিয়াম যে আমরা বলছি এই পেট্রোলিয়ামই কিন্তু আমাদের সাধারণত পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন মোম, পিচ, এগুলো সব মিলিয়েই তৈরি হয়। তো পেট্রোলিয়ামের মধ্যে পেট্রোলিয়াম গ্যাস থাকে 2%, পেট্রোল থাকে 5%। এরকম আপনারা পড়ে নেবেন এগুলা কোনটা কত পার্সেন্ট থাকে, কার মধ্যে কার্বন সংখ্যা কত করে হতে পারে,
কার তাপমাত্রা কতটুকু করে হতে পারে এই জিনিসটা আপনারা পড়ে নেবেন। তো এটা নিয়ে আমি আর আলোচনা করতেছি না। এবার আসেন আমি হচ্ছে পরবর্তী টপিকে যাব। আর আর 10 মিনিট আছে আমাদের, আর 10টা মিনিট একটু ধৈর্য ধরুন আপনারা। জৈব যৌগের বেসিক। হাইড্রোকার্বন হলো শুধু হাইড্রোজেন এবং কার্বন এর সমন্বয়ে জৈব যৌগ, গঠিত যৌগ, যেমন মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি। দেখতেই পাচ্ছ যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো যৌগ নেই। হাইড্রোকার্বন হচ্ছে আবার দুই ধরনের হয়। আমরা যে হাইড্রোকার্বনটা বললাম যে হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগটা গঠিত হয় তাকে বলা হয় হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। কি বললাম? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি? অ্যালিফ্যাটিক, অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত। অ্যালিফ্যাটিক কথাটা মনে রাখেন, অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক এই কথাটার মানে কি? চর্বিজাত। চর্বি, চর্বি তো বুঝেন, তৈলাক্ত খাবার থেকে যেটা তৈরি হয়। তো এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল। মানে একটা প্রাণীর চর্বি, একটা মানুষের চর্বি আছে বা একটা প্রাণীর যে শরীরের ভিতরে যে চর্বি জমা হয়, এই চর্বি থেকে এই সমস্ত পদার্থগুলো পাওয়া যায়। তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার। অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বন এটা মানে কি? এটা হচ্ছে চর্বিজাত, অর্থাৎ একটা প্রাণীর দেহে যে চর্বি আছে সেই চর্বি থেকে হচ্ছে এই অ্যালিফ্যাটিক জৈবগুলো পাওয়া যায়। অ্যালিফ্যাটিক যৌগ হচ্ছে আমাদের আবার দুই ধরনের, একটা হচ্ছে আমাদের মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। তাহলে একটা কি মুক্ত শিকল আর একটা বদ্ধ শিকল, একটু ফাস্ট পড়াবো। তাহলে মুক্ত শিকলটা কি আর বদ্ধ শিকলটা কি? যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে দুই প্রান্তের কার্বন দুটি মুক্তভাবে অবস্থান করে, মুক্তভাবে অবস্থান করে, যেমন CH2 ডবল বন্ড CH2, এই প্রান্ত এবং এই প্রান্ত মুক্ত অবস্থায় আছে। মুক্ত অবস্থায় থাকলে এটাকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যদি মুক্ত অবস্থায় না থাকে তাকে বলা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। যেমন বদ্ধ বলতে আমি যদি এখানে এরকম নেই CH এরকম দিলাম, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড হয়েছে না, এটাকে বলা হবে বদ্ধ। প্রত্যেকের সাথে প্রত্যেকটা কানেক্ট থাকলে এটাকে বলা হয় বদ্ধ, আর প্রত্যেকের সাথে প্রত্যেকটা কানেক্ট নাই এটাকে বলা হবে মুক্ত। এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, এই যে আমার মুক্ত শিকল হাইড্রোকার্বন এটা আমার দুই ধরনের, একটা হচ্ছে হলো সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত কোনটা? একটা বন্ড থাকলে সম্পৃক্ত। একটা বন্ড কার মধ্যে থাকে? অ্যালকেনের মধ্যে থাকে। অ্যালকেনে হচ্ছে আমার একটা বন্ড থাকে, মানে একটা বন্ড থাকলে এটা হচ্ছে আমার সম্পৃক্ত। আর এটা কার ক্ষেত্রে হয়? অ্যালকেনের ক্ষেত্রে। আর ডবল বন্ড থাকলে হচ্ছে আমাদের অ্যালকিন। ডবল বন্ড থাকলে হয় আমাদের অসম্পৃক্ত। ডবল বন্ড থাকলে বা ট্রিপল বন্ড যদি থাকে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে হচ্ছে আমাদের অসম্পৃক্ত। ডবল বন্ড হয় আমাদের অ্যালকিনের ক্ষেত্রে, ট্রিপল বন্ড হয় আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত গেল। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নেবেন। আর বদ্ধ শিকল, বদ্ধর ক্ষেত্রে এটাকে আমরা একটা কথা অ্যাড করব যে এটা হচ্ছে আমাদের কি সাইক্লো কথাটা উল্লেখ করব। যেমন এখানে দুই হবে, এটার নাম হয় সাইক্লোপ্রোপিন। এটার নাম কি? এটার নাম কিন্তু আমাদের তিনটা কার্বন, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের 4টা।
4টা। আর এখানে হচ্ছে আমাদের বন্ধনের একটা হিসাব থাকে, তো এখানে আমাদের এক্সট্রা করে আরো 2টা থাকবে, সব মিলিয়ে হবে 6টা। তো কার্বন 3টা, হাইড্রোজেন হচ্ছে 6টা। এটা হচ্ছে অ্যালকিনের সঙ্গে, আর 3টা কার্বন থাকার কারণে প্রোপ। প্রোপ আর হচ্ছে কি কার্বন যে কয়টা আছে হাইড্রোজেন তার দ্বিগুণ, তাহলে অ্যালকিন, তাহলে প্রোপিন। এটার নাম হয় প্রোপিন, কিন্তু প্রোপিন না হয়ে সাইক্লোপ্রোপিন হবে। কারণ কি, এটা হলো বদ্ধ অবস্থায় আছে, বদ্ধ অবস্থায় থাকলে কি বলা হয়, সাইক্লো কথাটা অ্যাড করতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক। এবার আসি আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা পরেই আজকের ক্লাসটা শেষ দিব। অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটু বাকি আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পরিয়ে শেষ দিব। তো গ্রিক শব্দ অ্যারেমা, কি বলছে এটা, অ্যারোমা। অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দ এসেছে। তাহলে অ্যারোমা কোন ভাষার শব্দ, অ্যারোমা হচ্ছে গ্রিক ভাষার শব্দ। অ্যারোমা কোন ভাষার শব্দ, গ্রিক ভাষার শব্দ। ওই শব্দটা থেকেই অ্যারোমেটিক শব্দটা এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত। সুগন্ধ অর্থাৎ আমরা আতর ব্যবহার করি না, বিভিন্ন ধরনের পারফিউম আমরা ব্যবহার করি না, যেগুলো আমাদের শরীর থেকে হচ্ছে বিভিন্ন ধরনের সুগন্ধ যেন বের হয়। তো ওই সুগন্ধ জাতীয় পদার্থ থেকে বা সুগন্ধ জাতীয় ওই পদার্থগুলো যে যৌগ দিয়ে তৈরি করা হয়, ওই যৌগগুলাই হচ্ছে মূলত কি, অ্যারোমেটিক যৌগ। বা ওই সমস্ত যৌগ থেকে, ওই সমস্ত পদার্থ থেকে যে যৌগগুলো পাওয়া যায় ওইগুলাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। যেমন বেনজিন, ন্যাপথালিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেগুলোর একটা গ্রান থাকবে। ন্যাপথালিনের কিন্তু একটা গ্রান পাওয়া যায়। এরপর হচ্ছে আমাদের বেনজিন। তো বলা হয়েছে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং তারপর দ্বিবন্ধন, অর্থাৎ এগুলা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। কিছু কিছু যৌগ আছে না আপনাদের, যদি এখানে লিখি একটু অন্যরকম থাকবে, একবার একক বন্ধন থাকবে, একবার দ্বিবন্ধন থাকবে। কার্বন কার্বন, কার্বন 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 কার্বন, ডবল বন্ড ডবল বন্ড ডবল বন্ড, এরকম থাকে। একবার হচ্ছে একক বন্ড, আরেকবার হচ্ছে ডবল বন্ড। এন্ড এগুলোর সাথে হচ্ছে আপনার একক বন্ড, আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য বলি, যদি দেখেন যে হচ্ছে একবার একক বন্ড আছে, আবার দ্বিবন্ড আছে, আবার ধরেন একবার দ্বিবন্ড আছে, আবার ত্রিবন্ড আছে, বা হচ্ছে এরকম যৌগ 2টা, 3টা, 4টা এরকম কি আছে, একত্রিত অবস্থায় আছে, তাহলে এই যৌগগুলাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। আমরা এই অধ্যায়ে আমাদের আলোচনা মূলত অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে সীমাবদ্ধ রাখবো। তার মানে আমরা অ্যারোমেটিক যৌগটা নিয়ে আমরা পড়বো না, আমরা এই নবম দশম শ্রেণীতে শুধুমাত্র অ্যালিফ্যাটিক পড়বো। আর আমরা অ্যারোমেটিক কোথায় পাবো তাহলে? আমরা কি অ্যারোমেটিক সম্পর্কে জ্ঞান অর্জন করবো না? অবশ্যই করব। আমরা ইন্টারমিডিয়েটে উঠে যখন আমরা ইন্টারমিডিয়েটে হচ্ছে সায়েন্স নিব, তখন আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের 2 নম্বর অধ্যায় আমরা অ্যারোমেটিক যৌগ সম্পর্কে জানবো। ওখানে আমরা অ্যালিফ্যাটিকও জানবো, অ্যারোমেটিকও জানবো। তো আমরা সাপোজ এতটুকু মনে রাখি, অ্যারোমেটিক মানে, অ্যারোমেটিক শব্দটা আসছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে, যার অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত। তো যে পদার্থটা সুগন্ধযুক্ত হবে ওটাই হচ্ছে আমাদের অ্যারোমেটিক। আর এটার সংকেতের মধ্যে আমরা দেখতে পাবো বিভিন্ন প্রকার বন্ড মিশ্রিত থাকবে। বেনজিন, এরপর হচ্ছে ন্যাপথালিন, এগুলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এই কয়েকটা কথা যদি আমরা মনে রাখি তাহলেই হবে। আর যা প্রকারভেদ পড়াইছি, শক পড়াইছি, এবং হচ্ছে পেট্রোলিয়ামের যে বিভিন্ন উপাদান
প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপাদান কে কত পার্সেন্ট থাকে, পেট্রোলিয়ামের যে উপাদানগুলো কোনটা কত তাপমাত্রায় থাকবে, আর কার্বন সংখ্যা কত থাকবে, পেট্রোলিয়ামে কে কত পার্সেন্ট হয়, এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু পড়ানো হয়েছে। তো আজকের ক্লাসটাতে আমি যা পড়াইছি এই বিষয়গুলো আপনারা খুব মনোযোগ সহকারে রিভিশন দিবেন। আমি আগামী ক্লাসে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড পর্যন্ত পড়াবো। তাহলে কি কি পড়াবো? অ্যালকেন, অ্যালকাইন, না অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরপর হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড এন্ড হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই ছয়টা মানে কার কি কি বিক্রিয়া আছে, কে কিভাবে তৈরি করা যায়, বা অ্যালকেন থেকে কি কি তৈরি করা যায়, অ্যালকেন থেকে কি কি তৈরি করা যায়, এই বিক্রিয়াগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।